উৎসব মুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটাররা। ডাকসুতে শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক রেলপথ অবরোধ। ভাঙা হয়ে বন্ধ 21 রুটের যান চলাচল। রেল রাস্তা আটকে দেওয়ার জন্য আমরা জরুরি একটা কাজে যা পারতেছি না, কিন্তু এরকম আরো কতদিন চলবে? ট্রাক ড্রাইভারদের অনেক কষ্ট হয়ে যায়, সারা রাত গাড়ি চলে, সারাদিন গাড়ি চলে, তারপরে যদি এরকম দুর্ভোগ পোহাইতে হয়। রংপুরে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় 10টি একনলা বন্দুক ও গুলি উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান। ফরিদপুরে এক রোগীর পাইলসের পরিবর্তে গল ব্লাডার অপারেশনের অভিযোগ। প্রাইভেট ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। পাইলসের সমস্যা কিন্তু করছে ল্যাপ্রোস্কোপি, মানে আমার দাবি একটাই, আমার আঙুল সুস্থ হয়ে যায়। তদন্তের প্রেক্ষিতে আমি হসপিটালের বিরুদ্ধে এবং ডাক্তারের বিরুদ্ধে তদন্ত ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আমন্ত্রণ সবার সারা দেশে। শুরু এতক্ষণ যাচ্ছিলাম শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দর্শক, এবার একটু ডাকসু নির্বাচনের খবরাখবর জানতে চাই। সকাল থেকে যেহেতু জানাচ্ছিলাম আমার সহকর্মীদের সঙ্গে যুক্ত হবো, কিন্তু প্রথমে যাচ্ছি লামিয়া তিথির কাছে। তিথি, আপনি কোন কেন্দ্রে রয়েছেন এবং সেখানকার সার্বিক পরিবেশ আমাদের জানাবেন। ভোটার এবং প্রার্থীদের সাথে যেহেতু কথা বলেছেন, তারা কি বলছেন একটু জানাবেন আমাদের বিস্তারিত। ছোঁয়া, যেমনটা জানেন যে আমি ভূতত্ত্ব বিভাগের যে কেন্দ্রটি রয়েছে, বিশেষ করে কবি সুফিয়া কামাল যে হলের শিক্ষার্থীরা, তারাই কিন্তু এই কেন্দ্রে এসেছেন ভোট দিতে। এবং এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা যদি বলি যে 4443 জন কিন্তু এখানকার মোট ভোটারের সংখ্যা। এবং আমি যদি এখন এখানকার একটু পরিস্থিতি দেখাই, তাহলে কিন্তু বুঝবেন যে এখানে প্রায় ভোট কিন্তু অধিকাংশ প্রার্থী ভোটারদের কিন্তু অধিকাংশ ভোটই তারা দিয়েছেন। এখন কিন্তু যারা রিটার্নিং অফিসার রয়েছেন কিংবা যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, তারা কিন্তু অ্যানাউন্স করছেন যে যাদের ভোট বাকি আছে তারা কিন্তু ভোট দিতে পারেন। কেননা আমরা কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের জানিয়েছেন প্রায় 56% ভোট কিন্তু তারা অলরেডি ইতিমধ্যে কাস্ট করে ফেলেছে। এছাড়াও কিন্তু যদি বলি যে এই যেই ভূতত্ত্ব বিভাগের এই যেই কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে কিন্তু 3টি বুথ রয়েছে। যেই বুথে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত সকাল থেকে যে 8টা থেকে ভোট শুরু হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। একই সাথে কিন্তু শেষ মুহূর্তে হতে কিন্তু আরও ঘন্টা 3 বাকি রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ভোটার এখন আস্তে আস্তে উপস্থিতিটা কিছুটা কম হয়েছে। কিন্তু কমের পরেও কিন্তু তারা এখানে যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু অ্যানাউন্স করছেন যে কেউ যদি ভোট দিতে বাকি থাকে তাহলে তারা ভোট দেবেন এবং প্রার্থী নির্বাচন করবেন। আমি যদি এখন একটু ভেতরের দিকে দেখাই, যে এখানে কিন্তু যেই ভোট কেন্দ্রটি রয়েছে, এই ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু এখনও ভোটাররা ভোট দিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু আমাদের কথা হয়েছিল, তারা কিন্তু বলেছেন যে ভোটের পরিবেশ একদম সুষ্ঠু। আমরা যদি একটু কথা বলি, আচ্ছা আপনি ভোট দিলেন, আমরা একটু জানতে চাই যে ভোটের পরিবেশ কেমন, বা ভোট কি বিবেচনা করে প্রার্থী নির্বাচন করছেন? ভোটের পরিবেশ আপাতত শান্তই লাগছে এবং ভালো, সুস্থ সুন্দর পরিবেশ। আর ভোট যারা আসলে আমাদের জন্য কাজ করবে তাদেরকেই ভোট দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ভোট দিতে এসেছেন, কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, কিংবা ওএমআর শিট তো এবার প্রথম, তো আপনি সেটা কিভাবে, কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা? না, কোনো ধরনের সমস্যা হয়নি, সব কিছুই ওকে। ধন্যবাদ। ছোঁয়া, যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীদের কিন্তু কোনো ধরনের তেমন কোনো সমস্যা হয়নি ওএমআর শিট নিয়েও, কিন্তু যেটা কিনা অনেকেই ভাবছিল যে ওএমআর শিট নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু এই যে ভোট কেন্দ্র দেখছেন, এখানে কিন্তু এখন মোটামুটি বেশ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলতে গেলে। এখনও যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা কিন্তু এক এক করে ভোট দিয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু একই দাবি রয়েছে যে ক্যাম্পাস যারা
তিথি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে ছাত্র শিবির ব্রিফ করছে, আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই সেখানে। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। নাটক মঞ্চ হচ্ছে ইউলেবের সেন্টারে। ইউলেবের ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি। এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। আপনারা দেখেছেন ইউলেব যে সেন্টার, সেই সেন্টার থেকে সকাল 8টায় শুরু হয়েছে ভোট। 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 আমি সেখানে যাই, গিয়ে দেখে কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয় না। কি করেছিল সেখানে? 10:30 পর্যন্ত আমরা অভিযোগ দেই, আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে পরে মিডিয়া এবং অবজারভাররা ঢুকতে পারে। তারপর 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন। আমরা ছাত্র শিবিরের ব্রিফিং শুনছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা চলছে। সে সাথে প্রার্থীদের ডোপ টেস্টও করা হচ্ছে। সকাল থেকেই ক্যাম্পাসে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে প্রচারণা চলবে আজ রাত 12টা পর্যন্ত। বিভিন্ন প্যানেল প্রার্থী ছাড়াও মাঠে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে মেডিকেল সেন্টারে সকাল 9:30 থেকে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবারে নির্বাচনে মোট ভোটার প্রায় 12,000। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু, তার সঙ্গে একটু কথা বলতে চাই। নিপু, শেষ দিনের প্রচারণায় ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন এবং প্রার্থী ও ভোটারদের সঙ্গে তো আপনার কথা হয়েছে, তারা কি বলছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, একটু সার্বিক খবরাখবর আমাদের জানাবেন। আসলে আজকে কিন্তু জাকসু নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ দিন হলেও আজকের প্রচারণা থেকে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে ডোপ টেস্টের নমুনা সংগ্রহ। আমরা সকাল থেকে দেখেছি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচন, আর সেখানে কিন্তু সেই সকল প্রার্থীরা এখন সবাই কিন্তু মেডিকেল সেন্টার মুখী। তারা সেন্টারে এসে তাদের যে ডোপ টেস্ট করার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন। সকাল 9:30 থেকে শুরু হয়েছে, এখনো চলছে। যদিও কিছুক্ষণ আগে এখানকার যিনি প্রধান রয়েছেন আর তার সাথে মেডিকেল ডাক্তারের সাথে কথা বলেছে, তিনি আমাদের কিছু জানিয়েছেন সকাল থেকে এখন পর্যন্ত 450 মতো ডোপ টেস্ট নমুনা সংগ্রহ করা হয়েছে। যদিও 2টা পর্যন্ত কিন্তু এই নমুনা সংগ্রহের কথা ছিল, তবে যেহেতু প্রার্থীদের চাপ রয়েছে সেক্ষেত্রে এই সময় কিন্তু আরো বাড়বে। আর যেমনটি বলছেন, আসলে যার এই নমুনার প্রক্রিয়া শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তারা মাঠে চলে যাচ্ছেন, ভোটারদের ধারে ধারে চলে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে আশ্বাস সেটা কিন্তু দিচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। তবে এখন যেটা আমরা দেখছি সবাই কিন্তু ডোপ টেস্টের নমুনা দিতেই ব্যস্ত রয়েছে এবং প্রচারণাতেও বেশ ব্যস্ত সময় পার করছে। ধন্যবাদ নিপু যোগ দেওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের শেষ দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। আজ দিনভর যাচাই বাছাই শেষে আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে গতকাল প্রথম দিনের মতো যাচাই বাছাই হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন ফর্মে তথ্য ও ডোপ টেস্টের ফলাফলের পাশাপাশি ফৌজদারি মামলার রায়ে অভিযুক্ত কোনো প্রার্থী রয়েছেন কিনা তাও যাচাই করে দেখা হচ্ছে। আগামীকালকে আমরা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। পরের দিন যদি কারো প্রার্থীতা যদি বাতিল হয় তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি, তারপরের দিন আমরা সেটাই করব। এরপরে হচ্ছে আমাদের 14 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল ৮:৩০টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল ও যশোর ভাঙ্গা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধরা। এতে ভাঙ্গা হয়ে ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকে পড়েছে বহু যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া কৈডুবি সদরদি এলাকায় বেনাপোল ঢাকা রেলপথও অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। হামিদি ও আলগি ইউনিয়নকে পুনরায় ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। ভাঙ্গা থানার থেকে যে 2টা ইউনিয়ন নিয়ে কাহিনী নিয়ে গেছে, আমাদের এই ইউনিয়নকে আমরা পুনরায় ফেরত আনবো। আমরা জন্ম নিয়েছি ভাঙ্গা, আমরা মরবো ভাঙ্গা। দরকার হয় আমাদের এখন যদি জীবন দেয় আমরা এখনই জীবন দেবো। রেল রাস্তা আটকে দেওয়ার জন্য আমরা জরুরি একটা কাজে যা পারতেছি না, কিন্তু এরকম আরো কতদিন চলবে? অবরোধের কারণে তো মনে করেন যে আমাদের ট্রাক ড্রাইভারদের অনেক কষ্ট হয়ে যায়। সারা রাত গাড়ি চলে, সারাদিন গাড়ি চলে, তারপরে যদি এরকম দুর্ভোগ পোহাইতে হয়, এতে তো আমাদের কষ্ট, সাধারণ মানুষেরও কষ্ট। দর্শক, আমরা অবরোধের বর্তমান অবস্থা জানতে চাই। সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের সঙ্গে যোগ দিতে চাই। হিমেল, সড়ক রেলপথ অবরোধে তো অবশ্যই ভোগান্তির চরমে, যেটা আমরা বলছিলাম। এই যে সমস্যা, সেটি সমাধানে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে? ছোয়া অবরোধের তো 5 ঘন্টা পার হতে চললো। সকাল 8টা থেকে অবরোধ শুরু হয়েছে। ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়ক, যেটি 2টি মহাসড়কই অবরোধ হয়েছে। একই সাথে রেল রাস্তাও অবরোধ হয়েছে। যেটি প্রশাসনের বিষয়ে যদি একটু বলি, সেটি হচ্ছে যে এর আগে কিন্তু গত শুক্রবার 5 তারিখে কিন্তু একই দাবিতে এই মহাসড়ক অবরোধ করা হয়েছিল এবং সেই সময়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে দেখেছি যে আন্দোলনকারীদের সাথে আলোচনা করা হয়েছে এবং তাদের একটি আশ্বস্ত করা হয়েছিল। সোমবার পর্যন্ত একটি সময় নেওয়া হয়েছিল, এই সোমবারের মধ্যে তাদের একটা সিদ্ধান্ত জানাবে। কিন্তু আজকে সোমবার কোনো সিদ্ধান্ত না পাওয়ায় গতকালকে একজন নির্বাচন কমিশনারের বক্তব্য মিডিয়াতে আসার পরে কিন্তু স্থানীয় জনতা আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা আবারও আন্দোলনে নামে এবং আজকে সকাল 8টা থেকে মহাসড়ক এবং রেলপথ তারা অবরোধ করে দেয় এবং তাদের দাবি একটাই যে এই যে তাদের আন্দোলনের এই ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিদি ইউনিয়ন, এই 2 ইউনিয়নকে যে ফরিদপুর 4 আসন থেকে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনে যে কেটে নেওয়া হয়েছে বা সংযুক্ত করা হয়েছে, এটি আসলে তাদের দাবি ফিরিয়ে দিতে হবে ফরিদপুর 4 আসনে এবং এই দাবি যতক্ষণ তারা না মানবেন ততক্ষণ তারা আসলে। সহকর্মী হিমেল যোগ দিয়েছিলেন ফরিদপুর থেকে, সেখানকার অবরোধে খবরাখবর আমাদের জানাচ্ছিলেন। রংপুরে 10টি একনলা বন্দুক ও 36 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাত 1:30টায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযানে যায়। নগরীর শুটকির আড়তের পাশে একটি বাগানের ভেতরে পরিত্যক্ত 2টি বস্তা উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে 10টি একনলা বন্দুক সাথে 36 রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়। ওসি জানান, অস্ত্রগুলো কারা ফেলে রেখে গেছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 10টি একনালা বন্দুক এবং 36 রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে তাজহাট থানায় একটি জিডি করা হয়েছে এবং অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখেছেন তা উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে। রাজবাড়ীতে নুডল পাগলের মাজারে হামলা, হত্যা ও মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় মসজিদের ইমাম আব্দুল লতিফকে গ্রেফতার করা হয় মানিকগঞ্জ থেকে। গ্রেফতার আরেকজনের নাম অভিমণ্ডল রঞ্জু। এর আগে গতরাতে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন নুডল পাগলের ভক্ত নিহত রাসেলের বাবা আজাদ মোল্লা। মামলায় 3.5 থেকে 4 হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এদিকে সহিংসতার ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরের সৌদি বাংলা নামের একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে উঠেছে ভুল চিকিৎসার অভিযোগ। পাইলসের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল এক নারী রোগীর। স্বজনদের অভিযোগ, ফেলে দেওয়া হয়েছে গল ব্লাডার। পরিস্থিতি বুঝে সটকে পড়েন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্টাফরা। সাময়িকভাবে ক্লিনিকটি বন্ধ রেখেছেন সিভিল সার্জন। 8 অক্টোবর দুপুর ফরিদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিক সৌদি বাংলায় যান হ্যাপি বেগম। ছিল পাইলসের সমস্যা। পরীক্ষা নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের কথা জানান চিকিৎসক ফজলুল হক শোভন।
রোগীর পরিবার বলছে বিকেলেই হ্যাপিকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে, কিন্তু ডাক্তার শোভন নয়, রোগীর অস্ত্রোপচার করেন ডাক্তার নজরুল ইসলাম। এরপরই স্বজনরা অভিযোগ তোলেন পাইলসের বদলে করা হয়েছে গল ব্লাডারের অপারেশন। হইচই টের পেয়ে রোগী রেখেই পালিয়ে যায় চিকিৎসক, নার্স সহ ক্লিনিকের সব স্টাফ। রোগীর পাইলসের সমস্যা, কিন্তু করছে ল্যাপ্রোস্কোপি, মানে গল ব্লাডারের অপারেশন করছে। রোগীর এখানে ফুটা করে আমার নানু আর কি ওনাকে সাথে কিছু কথা বলছে, বলার পরে আমার নানু হলো আমার আম্মুর পেট্রোল ফুটে চারটাই করা। আমার দাবি একটাই, আমার আম্মুর সুস্থ করে দেয়। খবর পেয়ে সিভিল সার্জন ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করেন। জানান অন্য রোগীর ছিল গল ব্লাডার অপারেশনের কথা, তবে ক্লিনিকের গাফিলতিতে পাল্টে গেছে রোগী। তদন্ত কমিটি গঠন করে ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এখানে দুটো পেশেন্ট ভর্তি ছিল, একটা পেশেন্ট পাইলসের আর একটা পেশেন্ট হলো গল ব্লাডারের। পাইলসের পেশেন্টটা ডাক্তার ফজলুল হক শোভনের আন্ডারে ভর্তি ছিল, উনি একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার। আর কোলেসিস্টেক্টমির যে পেশেন্টটা, সেই পেশেন্টটা ভর্তি ছিল ডাক্তার নজরুল ইসলামের আন্ডারে। ডাক্তার নজরুল ইসলাম যখন এখানে আসছে অপারেশনের জন্য, ভুলে ওনাকে পাইলসের রুগীটা ওনার টেবিলে উঠিয়ে দেওয়া হয়েছে। তদন্তের প্রেক্ষিতে আমি হসপিটালের বিরুদ্ধে এবং ডাক্তারের বিরুদ্ধে তদন্ত ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো স্টাফকে পাওয়া যায়নি। পরে মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হলে ম্যানেজার পরিচয়ে দুজন ক্লিনিকে যান, তারাও দিতে পারেনি কোনো সদুত্তর। সব চিকিৎসক ও নার্স পালিয়ে যাওয়ায় চরম বিপাকে ভর্তি থাকা বাদবাকিরা। চিকিৎসকের কাছ থেকে এমন দায়িত্বহীনতা প্রত্যাশিত নয় জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি স্থানীয়দের। তারা সাধারণ রোগীদের কতটুকু তারা যত্ন সহকারে অপারেশন করে কিংবা ট্রিটমেন্ট দেয়, এটা আসলে আমাদের বোধগম্য নয়। হাসপাতালটা কিন্তু অনেক দুর্নীতি চলে। এই হাসপাতালে কিছু ব্রোকার আছে, তারা বাইরে থেকে রোগী নিয়ে আসে, এনে তারপরে এখানে চিকিৎসা করায়, তার বিনিময়ে তার একটা বেনিফিট নেয়। এবং এই হাসপাতালে অনেক অনিয়ম। এর আগেও একটা বাচ্চা মারা গেছে হসপিটালে, মানে ভুল অপারেশনে। আমার রোগীর আজকে অপারেশন হয়েছে, সিজার বাবু হয়েছে, মেয়ে বাবু। তো এখন আমি কাউরেই খুঁজে পাচ্ছি না। ভুক্তভোগী ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।